এই মুহূর্তে আমি এখন আছি শায়েস্তাগঞ্জ, যে জায়গাটায় লাস্ট ভিডিওতেও দেখেছিলেন। এই মুহূর্তে আমি এখন এসছি হচ্ছে হরিপুর, যে রাজবাড়িটা আছে সেখানে। তো নামা হচ্ছে হরিপুর বাজার, একটু পেছনে, একটু সামনে। আপনি চাইলে একটু হেঁটে আসতে পারবেন। এই মুহূর্তে আমি আছি সেই হরিপুরের যে রাজবাড়িটা আছে সেটার সামনে। এই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটার এই মুহূর্তে দ্বিতীয় তলা যেটা, এটাতে এখন আর উঠা যাচ্ছে না, এটা নিষেধ করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও সিরিজে। এই মুহূর্তে আমি এখন আছি হবিগঞ্জে। যারা আমার আগের ভিডিও সিরিজটা দেখেছেন তারা জানেন আমি কিভাবে হবিগঞ্জে এসেছি, ওইখানে সবকিছু ডিটেলস বলা আছে। এই মুহূর্তেও আমি এখনো হবিগঞ্জে আছি, আর এটা হচ্ছে আমাদের 41 নম্বর জেলা ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও। তবে এখন হচ্ছে হোটেল থেকে, যেটা হবিগঞ্জের হোটেল, এখান থেকে বের হলাম মাত্র। আমি নিচে এসেছি হচ্ছে নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খেয়ে দেন ফ্রেশ হয়ে দেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাব। এখান থেকে নাস্তা খাওয়ার জন্য ট্রাই করি। আগের যে ভিডিওটা দেখেছেন যারা হবিগঞ্জে, সেখানে একটা হোটেলে ট্রাই করেছিলাম একদম পাশেই, যেটা হচ্ছে এই যে এখানে ধানসিঁড়ি নাম, বাট খুব একটা বেটার মনে হয়নি। আমি সামনে আরেকটা যে কোনো অন্য একটা ট্রাই করবো। তো চলুন সামনের দিকে যাওয়া যায়। এখানে একটা হোটেলে এসেছি, যে হোটেলের নাম হচ্ছে আল মদিনা। এই হোটেলটাতে এসে বসছি সকালে নাস্তা খাওয়ার জন্য। নিয়েছে হচ্ছে রুটি, এই দেখতে পাচ্ছি, আর হচ্ছে গিয়ে ভাজি, আর ডিম আসছে, আর হচ্ছে চা কাপ। আসলে ভাজিটা ট্রাই করে দেখি, গতকালকে তো খুব একটা টেস্ট পাইনি। মোটামুটি ভালোই, হালকা একটা লবণ বেশি লাগছে, টেস্ট ঠিক আছে, এটা ভালো। নাস্তা করা শেষ, বিল এসছে 70 টাকা। চাও খেয়েছিলাম শেষে একটা। এখন উপরে যাবো, ফ্রেশ হবো, প্ল্যান হচ্ছে নিচের জন্য বের হবো আর কি, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য। এই মুহূর্তে আমি এখন আসছি নিচে, গোসল শেষ করে, মানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে গিয়েছে। এখন আমরা যাবো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তো এখান থেকে আমরা প্রথমে একটা লোকেশন সিলেক্ট করেছি, ওই জায়গাটাতে যাবো। ওটা হচ্ছে আমাদের ফার্স্ট আজকের দিনের ডেস্টিনেশন, রাজবাড়ি। এখানে যেতে হলে আগে মাধবপুর যেতে হবে। মাধবপুর যেতে হলে কিভাবে যেতে হচ্ছে এটা একটু চেক করে দেখতে হবে। এখান থেকে আমরা যেটা করতে পারি, শায়েস্তাগঞ্জ যে জায়গাটা থেকে লাস্ট ভিডিওতে যারা দেখেছেন এসছি, ওইখানে ফার্স্ট যাবো। এখান থেকে দেন হচ্ছে ট্রাই করবো। আই থিঙ্ক ওইখান থেকে যাওয়া যায়। মোটামুটি 30 কিলোমিটারের মতন দূরত্ব আছে, মানে খুব বেশি নয় আবার খুব কমও নয়। এখান থেকে একটা অটো দিয়ে আমি আগে হচ্ছে চলে যাই হচ্ছে শায়েস্তাগঞ্জ। এখান থেকে হচ্ছে 10 টাকা বা 20 টাকা মেবি নিয়েছিলাম, আমার একটু মনে নেই। তো আগে এখান থেকে যাই, তারপর আপনাদেরকে জানাচ্ছি। অলরেডি একটা অটোতে উঠে গিয়েছে, অটোটাতে এখান থেকে এখন যাচ্ছে হচ্ছে শায়েস্তাগঞ্জ। তো শায়েস্তাগঞ্জ যেতে যেতে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন দিই। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আর এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন 1927.11 বর্গ কিলোমিটার। প্রাচীন আমলে ব্রাহ্মণবাড়িয়া ভূখণ্ড প্রাচীন বাংলার সমতট জনপদের একটি অংশ ছিল। 12 ভূঁইয়াদের নেতা ইসাখার জন্ম কিন্তু হয় ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই, এবং জায়গার নাম ছিল সরাইল। 1984 সালে বাংলাদেশের প্রায় সবগুলো মহকুমাকেই জেলায় রূপান্তর করা হয়। তারই ধারাবাহিকতায় তৎকালীন সময়ের কুমিল্লা জেলার যে 3টা বড় মহকুমা ছিল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর, সেগুলোকেও পৃথক করে জেলা রূপান্তর করা হয়। আর সে বছরই 15ই ফেব্রুয়ারিতে এই ব্রাহ্মণবাড়িয়াটা জেলা হিসেবে রূপান্তরিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নামকরণ নিয়ে বেশ কিছু কথা বলা হয়, কিন্তু যেই কথাটাকে সবচেয়ে বেশি স্ট্রং এবং ভ্যালিড বলা হয় সেটি হচ্ছে সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে তেমন কোনো ব্রাহ্মণ ছিল না, আর যার ফলে এই অঞ্চলে পূজা করার জন্য আসলে সমস্যার সৃষ্টি হতো। আর এই সমস্যার সমাধানের জন্যই সেই সময়ে রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জ থেকে কয়েকজন ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসে, আর এই তাদের মধ্যেই কিছু ব্রাহ্মণ শহরের মৌলবী পাড়ায় বাড়ি তৈরি করে, এবং সেই ব্রাহ্মণদের কারণে এই এলাকাকে নামকরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া, আর এটাকেই বেশিরভাগ মানুষই বিশ্বাস করে। এই মুহূর্তে আমি এখন আছি শায়েস্তাগঞ্জ, যে জায়গাটায় লাস্ট ভিডিওতেও দেখেছিলেন। এখান থেকে মাধবপুর যাবো। তো মাধবপুর যাওয়ার জন্য হচ্ছে বাসে গেলে নাকি ভালো হবে। আমি ওখানে জিজ্ঞেস করছিলাম যে ওখানে কি সিএনজি দিয়ে যাওয়া যাবে কিনা, বললো যে বাসই যায়। মাধবপুর কত, এখানে এসে একটা বাসে উঠে গেলাম। এটা হচ্ছে মাধবপুর হয়েই যাবে আর কি, মোটামুটি সব বাসে কিন্তু মাধবপুর হয়েই যায়। তো মাধবপুর পর্যন্ত যাচ্ছি। তো ভাড়াটা কত এখানে যখন আসবে আমি জিজ্ঞেস করিনি, আর
তো নিতে আসলে তখন জানাচ্ছি আপনাদেরকে আসলে কত ভালো লাগে। আর এখান থেকে যে কোনো বাসে উঠলে আপনি চলে যেতে পারবেন। এই মুহূর্তে আমি এখন আছি মাধবপুর, এই যে এখানে এই বাসে করে এসেছি। আমি যেটা বললাম আপনাদের, যে কোনো বাসে কিন্তু আপনারা আসতে পারবেন, এখানে আসলে স্পেসিফিক কোনো বাস নেই এই বাসে আসতে হবে। হবিগঞ্জ থেকে আসছে এরকম যে কোনো বাসে উঠেই আপনারা সরাসরি মাধবপুর চলে আসতে পারবেন। আর বৃষ্টি হচ্ছে হালকা, রোদও আছে। বৃষ্টি গতকালকেও মানে আমরা যখন হবিগঞ্জ ছিলাম, হবিগঞ্জ যোগ করেছি। আর আমরা এই জায়গাটা যেটা এসেছি এটা হচ্ছে গিয়ে হবিগঞ্জ এন্ড ব্রাহ্মণবাড়িয়া, এই দুইটার একদম হচ্ছে আপনার বর্ডার বলতে পারেন। মানে এরপরে হচ্ছে গিয়ে এই হবিগঞ্জ কিন্তু শেষ। তো আমরা এখন যাব হচ্ছে হরিপুর নামে একটা জায়গায়, এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পড়েছে, হবিগঞ্জ নয়। তো এখান থেকে আসলে চেক করি, এখানে বিভিন্ন ধরনের সিএনজি আছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি দূরত্ব নয়, আমি দেখলাম যেটা 5 পয়েন্ট একটু বেশি 2 আর 3 কিলোমিটারের মতো। কিভাবে যাওয়া যাচ্ছে হচ্ছে আপনার ওই হরিপুরে একটা জমিদার বাড়ি আছে, ওইটা দেখবো আর কি এটার জন্য। এটা হচ্ছে মেইন রোড থেকে এই দিক দিয়ে গিয়ে এই রোডে এসেছি। বলা হচ্ছে যে এইখান দিয়ে গেলে হরিপুর, সেখানের জন্য কিছু একটা পাওয়া যাবে সিএনজি আর লোকাল যে যানবাহনগুলো। এটা হচ্ছে এই রোডটা দিয়ে যায়, এই রোডটা দিয়ে হচ্ছে হরিপুরের রোড। তো এখান থেকে চেক করি যে হরিপুর যায় কিনা। যেখানে অনেক সিএনজি দেখা যাচ্ছে। যাবে নাকি হরিপুর? এইটা হচ্ছে মোড়, এই মোড়টা দেখতে পাচ্ছেন। এইখানে এসে দেন হচ্ছে একটা অটো পেয়েছে, তো এখানে এসে পেয়েছে। এখান থেকে এখন যাচ্ছে হচ্ছে হরিপুর, 30 টাকা লাগছে ভাড়া, লোকাল আর কি। এখানে সামনে বসছি, পিছনে 2জন লোকালই দেখতে পাচ্ছেন, ছোট যেগুলো আসলে অটো রিক্সা আর কি, ওই ক্যাটাগরি। তো এখান থেকে যাচ্ছি, মোটামুটি এখানে একটু ঘোরাঘুরি করা লেগেছে, পাওয়া যাচ্ছে রোডে। তারপরে একটু হাঁটাহাঁটি করার পর তারপর পাওয়া গেছে। তো এই হচ্ছে এই জায়গা, আপনারা যদি আসেন এইখানে আসলে এই মোড়টা থেকে পাবেন। এটা হচ্ছে এই মুহূর্তে আমি এখন এসছি হচ্ছে হরিপুর, যে রাজবাড়িটা আছে সেখানে। নামা হচ্ছে হরিপুর বাজার, একটু পেছনে, একটু সামনে। আপনি চাইলে একটু হেঁটে আসতে পারবেন। তো আমি যেই রিক্সাতে ছিলাম তার সাথে তো অবশ্যই কথা বলতে বলতে আসছিলাম, তো এখানেই নামিয়ে দিল। বললো যে এখান থেকে আসলে আপনার আমার হাঁটা লাগবে না, এই যে এটা হচ্ছে জমিদার বাড়ি। তো এটাতে যেতে হলে এই সামনের এদিক দিয়ে গিয়ে দেন হচ্ছে সামনের দিকে যাওয়া যাবে। তো আমরা হচ্ছে এই দিয়ে ঘুরে যাই, ঘুরে দেন হচ্ছে আপনাদেরকে এই যে জমিদার বাড়িটা আছে সেটা দেখাচ্ছি। এই মুহূর্তে আমি আছি সেই হরিপুরের যে রাজবাড়িটা আছে সেটার সামনে। এই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা জুড়েই হচ্ছে ওই রাজবাড়িটা। আর এখানে একটি মঠ আছে, পেছনেও বাড়ি আছে। আর এখানে হচ্ছে আপনার বিজ্ঞপ্তি দেওয়া আছে নর্মালি যেটা থাকে, যেহেতু এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে, তো তাদের যেই বিজ্ঞপ্তিটা সেটা এখানে দেওয়া আছে। তো আমরা একটু ভেতরে যাই, আসুন। আচ্ছা, না কোনো এখানে বৃষ্টি নাই, বৃষ্টি হয় না, আমরা আকাশি হয়ে রয়েছে এখানে নামটা দেখেন। এখানে কি আর কিছু লিখতে হবে? এখানে কয়জন আপনারা? একজনই। একজন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িটা। আর এটা ছিল হচ্ছে জাস্ট এন্ট্রি করার একটা অপশন, জাস্ট আপনি এসছেন ওটা এন্ট্রি করা। আমরা ঘুরতে থাকি এবং হচ্ছে আপনাদেরকে এই বাড়ি সম্পর্কে বেশ কিছু আমি তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। হরিপুর জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিণবের গ্রামে এটা অবস্থিত। আর এটা হচ্ছে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে এখন আছে। আর এই বাড়িটি প্রায় 5 একর জমির উপর যে লাল ইটসুরকি আছে সেটা দিয়ে তৈরি করা। বাট এখন এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই ভেতরের অংশে আপনি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা খুব সুন্দর, সেই জায়গাটাতে এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা এই বাড়িগুলোর। আর এগুলো হচ্ছে যে আগের যে কাঠের দরজাগুলো ছিল সেগুলো। আর এইখানে এই জমিদার যে বাড়িটা সেটাতে মোট 60টি কক্ষ আছে। এই কক্ষগুলোর মধ্যে হচ্ছে দরবার হল, রংমহল, ধানের গোলা, গোয়ালঘর, নাচঘর, মলপুকুর, রন্ধনশালা, খেলার মাঠ এবং মন্দির। মঠটা বাইরে যেটা দেখেছি আমরা সেটা। এছাড়াও এটা হচ্ছে তিতাস নদীর যে পার, সেখানে একটি শান বাঁধানো আছে। এই দিকটা কিন্তু বেশ সুন্দর আছে। এগুলো মেবি নতুন করেছে, এই যে নতুন কাঠ দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নতুন কাঠ।
হরিপুর জেলার প্রতিষ্ঠাতা যে তাকে বলা হয় হচ্ছে কৃষ্ণ প্রসাদ রায়চৌধুরী এবং গৌরী প্রসাদ রায়চৌধুরী, এবং তাদের একটি মঠও আছে। ঐতিহাসিকদের তথ্য মতে প্রায় 175 বছর আগে জমিদার গৌরী প্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণ প্রসাদ রায়চৌধুরী হরিপুর জমিদার যে বাড়িটা আছে এটা আসলে নির্মাণ করে। আর কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায়চৌধুরী ও শান্তি রায়চৌধুরী এবং পরবর্তীতে উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরী উত্তরাধিকার সূত্রে এই জমিদার বাড়িটি পায়। কিন্তু 1947 সালের পর যখন জমিদার প্রথা আসলে বিলুপ্ত হয়ে যায়, তখন উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরী হরিপুর এই জমিদার বাড়িটা পুরোহিতদের কাছে রেখে এখান থেকে চলে যায় কলকাতায়। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন হরিপুর জমিদার বাড়ি, এটাতে কিন্তু বেশ কিছু নাটক এবং দৃশ্য করা হয়েছে। স্পেশালি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে হুমায়ুন আহমেদের যে ঘেটুপুত্র কমলা ছবিটি আছে, সেখানে বেশ কিছু অংশ কিন্তু এই হরিপুর জমিদার বাড়িতে ধারণ করা হয়। বাড়িটার এই মুহূর্তে দ্বিতীয় তলা যেটা, এটাতে এখন আর উঠা যাচ্ছে না, এটা নিষেধ করে দিয়েছে, এখন উঠা আর কি বন্ধ করে দিয়েছে। বাট আগে নাকি যেত, তখন এই যে উপরের যে দোতলাটা দেখতে পাচ্ছেন এই দোতলাটা ঘুরে দেখা যেত, বাট এখন উপরের একটা অংশ পরিত্যক্তর মতোই আছে, পড়ে আছে আর কি। এখনকার দ্বিতীয় তলাটা বন্ধ না, ওটা কি এখন একদম পুরোপুরি অফ করে দিছে? পরিত্যক্ত নাকি পরিত্যক্ত? এই জন্য উপরে ঢুকে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আচ্ছা আচ্ছা এই জন্যই অফ বন্ধ করে দিচ্ছে একবার সরকারি। আচ্ছা আচ্ছা, এটা অনেক সময় অনেক লোক উঠতে পারে। হ্যাঁ, খোলা থাকলে তো অবশ্যই উঠবে। এটা দুর্ঘটনা বইটা গেলে এটা যেন দায়, হ্যাঁ সেটাই, কোন সময় ঘটে এটা তো বলা যায়। হ্যাঁ বুঝতে পারছি। এই হচ্ছে বাহিরের যে মঠটা দেখতে পাচ্ছেন, যে মঠের কথা বলেছিলাম, এখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে, এটা হচ্ছে সেই মঠটা। এই যে এখানে একটা মঠ আর এই দিকে আরেকটা মঠ, যে ঘাটটা সেই ঘাটটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ঘাট। এই বাড়িটা যেটা আপনারা এতক্ষণ দেখলেন সেটা আমাদের দেখা শেষ, এই হরিপুরের যে রাজবাড়ি সেটা। আর এর মাধ্যমেই আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যেটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও সেটাকে শেষ করে দিচ্ছি এখানে, বিকজ আমরা এখান থেকে পরবর্তীতে আমরা আরেকটা জায়গায় যাব, আরেকটা মসজিদ দেখবো, বাট ওইটা আপনারা সেকেন্ড পার্টে দেখবেন। তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনি আমাকে কমেন্ট করে নিচে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। এছাড়া আপনি যদি আমার এই আপডেট জানতে চান রিয়েল টাইম, কজ একটা ভিডিও কিন্তু আসতে সময় লাগে, ব্যাকলগে চলে ভিডিও, সো সেক্ষেত্রে 2-3 মাসও টাইম লেগে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে রিয়েল টাইম আপডেটের জন্য ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাছাড়া আমার এই ট্রাভেলটাকে আরও স্মুথ করতে আপনি কিন্তু আমার এই নিচে লিঙ্ক দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে বাই মি এ কফি, এখানে সাপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে এই ট্রাভেলটা আরও স্মুথলি যাবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড যে ভিডিও ব্রাহ্মণবাড়িয়ার সেটাতে, আর ভিডিওটা স্টার্ট হবে কিছুক্ষণ পর থেকেই আর কি, বাট আপনারা দেখতে পারবেন সেকেন্ড ভিডিওতে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।